করবেন। আমরা এই অনুষ্ঠান আগে লাগাইনি, তারপর উপরে তুলি। এখনই শুরু করতে চলেছি। আপনাদের আসন গ্রহণ করার পর আমরা এই অনুষ্ঠান শুরু করতে পারব। এরমভাবে গ্রিপ হচ্ছে, দেখছিস? এরমভাবে পুরোটা না লাগে। নমস্কার। শতবর্ষে রিক্স লাগবে। এই শিরোনামে এরম গ্রিপ নিচ্ছে অহর্নিশ পত্রিকা পুরো দিনে এবং অহর্নিশ গ্রন্থাগারের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। উপস্থিত সকলে আমাদের শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনারা আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এই জন্য অহর্নিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কথা সাহিত্যিক সত্যপ্রিয় ঘোষ দেশভাগের দখল গ্লানি তার নানা গল্প উপন্যাসে বৃদ্ধি। তার জন্ম 1924 সালে, নিবাস ছিল বরিশালের বানারপাড়া গ্রামে। মনীন্দ্র কুমার ঘোষ ও অমলাবালা দেবীর দ্বিতীয় সন্তান। কৃষ্ণনগর সরকারি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক হয়ে আর্থিক কারণে রেলে চাকরি আর পড়া হয়নি। দেশভাগের পর পাশাপাশি কলকাতায় এসে আর কখনো শহর ছাড়েন। রেলে ভর্তি বা উন্নতিও নিলেন না। যেখানে কি গান শেখানো, ছাত্রছাত্রী পড়ানোর আনন্দে মেতে থাকে। 40-এর দশক জুড়ে ভয়াবহ যুদ্ধ, মন্বন্তর, দাঙ্গা, দেশভাগ। স্বাধীনতার পর থেকে নতুন শতকে পাওয়া যাওয়া শহরের সমাজ অর্থনৈতিক বদল, রেলকর্মীর জীবন তার নেতৃত্বে নিরন্তর। 1948-এ প্রথম গল্প লেখা সঞ্জয় ভট্টাচার্যের পূর্বাশা পত্রিকা। অসামান্য গল্পগুলির মধ্যে দাস, দ্বিতীয় জন্ম, গ্রাস, আগের বালির বস্তা। 1956 প্রথম উপন্যাস চার দেয়াল। শেষ উপন্যাস অমিতাতম 2003। মোট 7টি। প্রবন্ধের বই সাহিত্যের অধিকার এবং মানিক সাহিত্যের যুক্তি, তর্ক, গল্প। এক সাক্ষাৎকারে বলেছিলেন, পলিটিক্যাল পার্টির কাছে কমিটমেন্টের চেয়ে খারাপ কিছু হতে পারে না। সম্পাদনা ও সংকলন করেছেন পূর্বাশার কথা এবং পূর্বাশা সংকলন প্রথম খণ্ড। তার জন্ম শতবর্ষ উপলক্ষে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি। এই অনুষ্ঠানে অংশ নেবেন প্রণব বিশ্বাস, রুশতী সেন, নীলরতন সরকার, শুভ্রা চক্রবর্তী ও ঋত্বিক চৌধুরী। এছাড়া আজ আমরা দুজন প্রকাশক বন্ধুকে শুভেচ্ছা জ্ঞাপন করব। তারা হলেন দেশ পাবলিশিংয়ের অপুকে এবং ধানশিক প্রকাশনের শুভ বন্দ্যোপাধ্যায়। আমরা অনুষ্ঠানের শুরুতে আজকে অতিথিদের মঞ্চে ডেকে নেব। প্রথমে প্রণব বিশ্বাস, রুশতী সেন, নীলরতন সরকার এবং তারপর শুভ্রা চক্রবর্তী, ঋত্বিক চৌধুরী আপনারা অনুগ্রহ করে মঞ্চে এসে আসন গ্রহণ করুন। প্রণবদা, রুশতী, নীলরতন, আপনারা সবাই, শুভ্রা চক্রবর্তী, ঋত্বিক চৌধুরী আপনারা একে একে মঞ্চে আসুন। আমি মঞ্চে ডেকে নেব দেবেশ চক্রবর্তী এবং অনিন্দিতা চক্রবর্তীকে। তারা আমাদের এই অতিথিদের হাতে বই এবং ফুল
উপহার তুলে দেবেন। আমি দেখেছি দেবেশ চক্রবর্তী এবং অনিন্দিতা চক্রবর্তী। প্রথমে দেবেশ চক্রবর্তীকে অনুরোধ করব, আপনি এদিক দিয়ে আসবেন। আমরা বই উপহার তুলে দেব প্রণব বিশ্বাস মহাশয়ের হাতে। প্রণব বিশ্বাসের হাতে দেবেশ চক্রবর্তী বই উপহার তুলে দেব। এবারে তিনি রুশতী সেন তার হাতে বই উপহার তুলে দেবেন। এবারে ওখানে উপবিষ্ট আছেন নীলরতন সরকার, তার হাতে বই উপহার তুলে দেওয়া হবে। এবারে এদিকে সুখা চক্রবর্তী এবং ঋত্বিক চৌধুরী আছেন। প্রথমে সুখা চক্রবর্তীর হাতে এবারে ঋত্বিক চৌধুরী। এবারে এই অনিন্দিতাকে দাঁড়িয়ে থাকতে বলবো, সে আমাদের পক্ষ থেকে ফুল উপহার তুলে দেবে। আমি তাকে একটু সাহায্য করে দিই। অনিন্দিতা চক্রবর্তী প্রথমে প্রণব বিশ্বাস মহাশয়ের হাতে ফুল উপহার তুলে দেবেন। তারপরে রুশতী সেন এবারে অবধারিত করে নীলরতন সরকার, আর সবশেষে সুখা চক্রবর্তী এবং ঋত্বিক চৌধুরী। প্রথমে সুখা চক্রবর্তী, তারপরে ঋত্বিক চৌধুরী। আমাদের সামান্য সম্বল, এই সামান্য উপহার গ্রহণ করে আজকের অতিথিরা আমাদের কৃতজ্ঞ করলেন। আমরা এখন চলে যাব উদ্বোধনী সঙ্গীতের অনুষ্ঠানে। আজকের সভায় গান পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী সুখা চক্রবর্তী। তার দুটি গান আমরা এখন শুনব, একটি রবীন্দ্রনাথের আর একটি কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলামের যেহেতু 125তম জন্মবার্ষিকী চলছে এবং সুখা চক্রবর্তী বিশেষভাবে নজরুল গীতিতে আমাদের অসম্ভবভাবে জনপ্রিয়, তাই তার কাছে এই শ্রদ্ধার নিবেদনের দাবি জানিয়েছিলাম যে অনুষ্ঠানে নজরুলকে স্মরণ করা যাবে এই গানের মাধ্যমে। আর আজকে তিনি যে রবীন্দ্রসঙ্গীতটি পরিবেশন করবেন তার একটু বিশিষ্টতা আসলে জানানো দরকার। আজকে শুনবেন আপনারা রবি ঠাকুরের গানের সংস্কৃত অনুবাদ। এই অনুবাদ করেছিলেন বিশিষ্ট পণ্ডিত কালীপদ সরকার। তার জন্ম অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার কুরুশিয়া গ্রামে। তিনি পণ্ডিত হরিদাস চক্রতীর্থ ও সীতা সুন্দরী দেবীর জ্যেষ্ঠ সন্তান ছিলেন। পিতার কাছে প্রাথমিক শিক্ষা লাভের পর তিনি পিতার সঙ্গে কলকাতায় আসেন কিছুটা ভগ্নস্বাস্থ্যের কারণে, এবং তার ইংরেজি শিক্ষার পদ্ধতি পছন্দ না হওয়ায় তিনি গ্রাম থেকে যান। সেখানে তিনি কালীপদ শিরোমণির কাছে সংস্কৃত ব্যাকরণের পাঠ শেষ করেন। বাল্যকালেই কালীপদ সংস্কৃতে কবিতা রচনা করতেন এবং সুললিত সংস্কৃতে অনর্গল বক্তৃতা দিতে লাগতেন। কিছুদিন পর তিনি পুনরায় কলকাতায় এসেছিলেন এবং ভুবনেশ্বর সংস্কৃত কলেজের ন্যায়শাস্ত্রের অধ্যাপক হন। 1931 খ্রিস্টাব্দে
খ্রিস্টাব্দে আমি একটু ভুল বললাম, 1931 খ্রিস্টাব্দে তিনি কলকাতার সরকারি সংস্কৃত কলেজের ন্যায়শাস্ত্রের, মানে এই আমাদের সামনেই যে সংস্কৃত কলেজ রয়েছে তার ন্যায়শাস্ত্রের অধ্যাপক হন এবং টোল বিভাগীয় সর্বোচ্চ পদ লাভ করেন। অবসর গ্রহণের পরেও তিনি সংস্কৃত কলেজের মহাচার্য অধ্যাপক নিযুক্ত হয়ে আমৃত্যু কাজ করেন। তার রচিত কাব্য, নাটক, ন্যায়শাস্ত্র বিষয়ে 16টি এবং সম্পাদিত 7খানি গ্রন্থ সংস্কৃত সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তার একটি উল্লেখযোগ্য কাজ রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সংস্কৃতের অনুবাদ। এই কারণে তাকে বিশ্বভারতী গিরি উপাধিতে সম্মানিত করেছে। প্রসঙ্গত এই কালীপদ ভট্টাচার্যের নাতনি সুধা চক্রবর্তী আর তারও পরের প্রজন্ম ঋত্বিক চক্রবর্তী একদম সরাসরি এই মানুষের পরের প্রজন্মকে আমরা পেয়েছি আজকে এই অনুষ্ঠানে। এভাবেই আমরা ভুলে যাওয়া মানুষদের স্মরণ করতে চাই, তাই আজকে এই সুযোগগুলো একটু কাজে লাগালাম। আমরা সুধা চক্রবর্তীর কাছ থেকে শুনবো এই দুটি কাজ। সংস্কৃত অনুবাদ করা জানি আর এত জিনিসের সামনে পরিবেশন করতে পারি, এটা আমার কাছে খুব গর্বের। আমি গানটি শুরু করছি, যদি কোনো রকম ভুল ত্রুটি হয় আমার, আপনাদের কাছে আমি ক্ষমা করে দিই।
উত্তর চব্বিশ পরগনা জেলার পাতায় প্রকাশিত একটি সংবাদে ছোট্ট একটি অংশ শোনাব আপনাদের। দাদা সত্যপ্রিয় ঘোষ সম্পর্কে বলতে গিয়ে চোখ ভিজে গেল কবি শঙ্কর ঘোষের। সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার সাহিত্য পত্রিকা স্বাধীনের বার্ষিক সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন সম্ভবত। 20 বছর ধরে ওই পত্রিকা প্রকাশিত হচ্ছে। এবারই প্রথম ওই পত্রিকার তরফে 2টি পুরস্কার দেওয়া হয়। তারই একটি সত্যপ্রিয় ঘোষ স্মৃতি সম্মান। সত্যপ্রিয় ঘোষ সম্ভবত বড়দা, পূর্ববঙ্গের বরিশালে জন্ম। 40-এর দশকে পূর্বাশা অরণ্যকে ঘিরে কথা সাহিত্যে যে নতুন ইতিহাস রচনা শুরু হয়, সত্যপ্রিয় বাবু ছিলেন তারই শরীর। ছোট গল্পের বিশেষ অবদানের জন্য এই সম্মান জানানো হল আসাদুল ইসলামকে। তার হাতে পুরস্কার তুলে দেন শঙ্কর। অনুষ্ঠানে উদ্বোধন করেন শঙ্কর ঘোষ এবং গোবরডাঙ্গার চেয়ারম্যান সুভাষ দত্ত। বাঙালির প্রবাস বিষয়ক স্বাধীনের এবারের সংখ্যা উদ্বোধন করেছিলেন বিশিষ্ট সমাজকর্মী নিরঞ্জন বাংলা। শঙ্কর বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছোট পত্রিকাগুলির এই ধরনের আয়োজনে যথেষ্ট মূল্য এবং মর্যাদা আছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিত্যপ্রিয় ঘোষ এবং অভ্র ঘোষ। এই সংবাদ পাঠে আসলে আমরা ফিরে যেতে চাইলাম 10 বছর আগে তার 90তম জন্মবর্ষে। সে সময় আমরা অবনীশের পক্ষ থেকে একটি সংখ্যাও প্রকাশ করেছিলাম, আর জীবনানন্দ সরকারের একটি অনুষ্ঠানও হয়েছিল। সেদিন যারা উপস্থিত ছিলেন সেই সভায় শঙ্কর ঘোষ, নিত্যপ্রিয় ঘোষ, প্রভাত কুমার দাস, তারা আজকে আমাদের সংস্থার কেন্দ্রে। আজকের এই অনুষ্ঠান শতবর্ষে সত্যপ্রিয় ঘোষ আমরা উৎসর্গ করছি সত্যপ্রিয় দুই অনুজন প্রয়াত শঙ্কর ঘোষ এবং প্রয়াত নিত্যপ্রিয় ঘোষের স্মরণে। এবারে আমি ডেকে নেব প্রণব বিশ্বাস মহাশয়। তিনি সত্যপ্রিয় ঘোষকে খুব কাছের থেকে দেখেছেন, একসঙ্গে কাজও করেছেন। সত্যপ্রিয় ঘোষের পূর্বাশা পর্বে তিনি সাক্ষী। আমরা এখন শুনে নেব সেই সময়ের গল্প, বলবেন প্রণব বিশ্বাস। আর তার পাশাপাশি আপনাদের জানাই যে দেশ প্রকাশন থেকে এবং ফ্রান্সিল থেকে যে 2টি বই বছর প্রকাশিত হয়েছে, উপন্যাস সমগ্র ছোট গল্পের সংকলন, দুটোই আজকে আমাদের এই সভায় পাওয়া যাচ্ছে। আপনাদের যদি কারো সংগ্রহের প্রয়োজন হয়, আপনারা অবশ্যই এখান থেকে বিশেষ ছাড়ে আজকে এই বইগুলি সংগ্রহ করতে পারবেন। আমি প্রণব বাবুকে অনুরোধ করব তার বক্তব্যের জন্য। বিষয়ে বলার মানুষ ছিলেন প্রভাত কুমার দাস। আমি তার জায়গায় দাঁড়াচ্ছি, আমার খুবই অস্বস্তি হচ্ছে বলা যায়। কারণ 22-এর 28 সেপ্টেম্বরের দুদিন আগে প্রভাত কুমার দাস তখন একটাই সচল ঘটেন যে সবসময় প্রায় নিয়মিত কথা হতো যে কথাবার্তা করতে জিতেন্দ্রনাথ সেনগুপ্ত, দক্ষিণ সেনগুপ্ত, এই দুজন নাট্য সন্ধানী, নাট্য গোড়াধিকার, নাট্য কাজের সম্পর্কে তথ্য কথা হয়েছিল 28 সেপ্টেম্বর সকাল 9টায়। উনি বললেন ওকে আমি তথ্যগুলো সংগ্রহ করে রেখেছিলাম, কিন্তু 28 সেপ্টেম্বর ঠিক ওই রকম মাকানাকাটি দারুণ সংবাদ সেই নির্যাতনে আর এখানে দাঁড়িয়ে এই জিনিসটাকে সবচেয়ে বেশি আমার মনে হচ্ছে। পূর্বাচার
প্রিয় ঘোষের সঙ্গে একেবারে সেনাপতির মতো কাজ করেছিলেন এবং প্রিয় ঘোষের সঙ্গে তার বাড়িতে তিনি গিয়েছিলেন। তখন তোমার বাজারে থাকেন একবারে বাড়ি গঙ্গার কাছে যদিও গঙ্গা দেখা যায়, খুবই খারাপভাবে তাকে কাটতে হতো, বইপত্র নিচে নষ্ট হয়ে যাচ্ছে ইত্যাদি। এটা দেখে সত্যি পুরুষ এতটাই বিশ্বস্ত হয়েছিলেন তিনি তার পরিচিত সঙ্গে সুভাষ তোমার কাছে একটা উপযুক্ত পাথর প্রমাণের জন্য প্রতিনিধি করতে পারে এবং সেই অনুসারে তোমার তার পাঠিয়ে একটা ফ্ল্যাগ পান $1 সেটা দেখুন তার মনে ছিল না, কিন্তু অন্তত এসে পুরোনো বাড়িতে তারপরে তাকে ঘুরতে উঠিয়ে সুভাষ কুমার দাসকে দিয়েছে এবং এসব কথা মাঝে মাঝে সুভাষ কুমার দাস যখন আবার স্মরণ করতেন তখন তিনি নিজেকে সম্মান করতে পারতেন। টেলিফোনে বুঝতে পারতাম তার গলায় আসছে, তার গলায় ঘুরিয়ে আসছে এবং সত্যি যারা সত্যি দেখতে সামনে এগিয়ে এসছেন বা কোনো না কোনোভাবে একটু কাছাকাছি গেছেন, তারা এই কথাগুলো যে কতটাই সত্য সম্পর্কে এটা না বললেও অন্তর থেকে বলে উঠতে পারবে। আমি সামান্য দিন কয়েক বছর কর্মচারী ঘোষের কাছে গিয়েছিলাম, তার সামনে দিয়েছি, তার সুযোগ দিয়েছি, সেটা আমাদের অভিজ্ঞতার জীবনে অবশ্যই একটা অবদান। এখন বেশিরভাগ সময় একা একা কাটে এবং নিজস্ব সংলাপের মধ্যে দিয়ে তারপরে একটা সঙ্গে তাকে নিত্য সংলাপ হয় আমার দিক থেকে। এই সংলাপের একটা বড় জায়গা থেকে আমি সন্তুষ্ট শুনতে পারি, কখনো জীবিত, কখনো স্নেহ মিশ্রিত, কখনো হয়তো একটু গাঢ় এরকম কণ্ঠস্বরী ব্যক্তি, সেটা আমাকে স্পর্শ করে যায়। এখন আমি অনেক রকমভাবে দেখেছি এই সভাকে দাঁড়িয়ে মনে করছে ওর সঙ্গে এবার বেশ দেখা হয়েছিল 2003 অগস্টে স্টেট বল তখন চালু ছিল, সেখানে কোনো একটা সভায় আপনার কবে আমি ছিলাম, আর কি ছিলেন অঙ্গদেব, ভট্টাচার্য, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, আরও অনেক সবার শেষে সুনামবাবু সবাইকে আহ্বান করলেন যে সবাই যেতে আসবে করলেন যে ওখানে যাবো না, সুতরাং আমি সত্যানন্দ পার্কে যাওয়ার পথে এখন বন্ধ হয়ে যাওয়া ট্রেলারিতে মিলে বসে চা এবং কাটা কেক খেলাম এবং হাটঘাট করে চলে গেলাম। খুবই অন্য বা অনেক কিছু ছেড়ে দিয়ে তাহলে একটা কথা অনেকবার আগে আমাকে বলেছেন, এগুলো বলেছিলেন যে আমাদের সময় সৃজনশীল অনন্তী সাহিত্যে শ্রেষ্ঠ দিনগুলি এই সময়ের নিয়ে আমাদের কখনো ভালোবাসতে পারিনি, সুতরাং সেই কাজটা আমাদের করতে হবে। এবং এই কথা আমি আগেও বলেছিলাম, সেই কাজটা উনি সম্পন্ন করলেন এবছরে 70 বছরের মতো আমাদের কিছু একটু অবান্তর হচ্ছে, তবু সময় বেশি লাগবে। আমাদের কিছু নানা কারণে বিতর্কিত করতেও পারে। আমার মনে হয় আমাদের স্যার জীবনে শেষ বক্তৃতাটা করেছিলেন সেই ভাষাটা, যখন ইহারা সভাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে নানা কথা বলছিলেন, তার মধ্যে একটা কথা
মনে রাখার মতো মনে রাখতে পারবো। উনি বলেছিলেন যখন বিধবা প্রকাশিত হয় তারপরে সবাই আমাকে মেনে করেছিলেন। আমাদের অনেকটা আর্থিক সুবিধার মধ্যে ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমাকে নিয়ে নেওয়া হয়, অসম্মান করা হয়েছিল। এগুলো কিন্তু কিছু নয়, আমি জানতাম এগুলো সব থাকে। কিন্তু বন্দিতে নারায়ণদার সঙ্গে যখন দেখা হলো, নারায়ণদার বিপাকে হাত থেকে যখন বললেন যে তুমি এটা না লিখেই পারছে, তখন আমি সবচেয়ে বেশি অবসর নিয়েছিলাম। কথাটা বলে আজকেও আমাদের খুব ভাববার বিষয়। নারায়ণ গঙ্গোপাধ্যায় এটার পর বলছেন যে তিনি বলছেন এটা কিন্তু না লিখেই পারছে। আমাদের সাহিত্য জীবনে এই ধরনের দুর্ঘটনা প্রায় দৈনন্দিন ঘটনা বলে প্রায়শই ঘটতে যায়। আমরা লেখককে লেখাকে অনবরত ঘোষ তারা সেখানে নাটকে সাহিত্য উপন্যাস লিখেছেন, বেশ কিছু গল্প, কিছু মানব প্রবন্ধ, প্রত্যেকের অত্যন্ত তাৎপর্যপূর্ণ নিজস্ব আমাদের বিষয়। কিন্তু বাস্তবে প্রত্যেক আমাদের চর্চা সাহিত্যের যে মুক্ত চর্চা, সেই চর্চার বিষয় গড়ে তুলতে পারলেন, গড়ে তুলতে পারলেন না, তার দায়িত্বটা আমাদের নিতে হবে। অবশ্যই ইতিমধ্যে সম্পর্কে একটি গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয়েছে করেছেন, এবং সেই বইটা বেরোনোর পরে সত্যি সত্যপ্রিয় ঘোষকে আলাদা করে তার সাহিত্য সমালোচনা, তার সাহিত্য নিয়ে আলোচনা অবশ্যই করতে পারে অসংখ্যবার। কিন্তু সত্যপ্রিয় ঘোষের কাজ নিয়ে এমনকি পরিবেশ সংক্রান্ত কাজ নিয়েও আলাদা করে বলার কথায় খুব জায়গা থাকে না। যারা কবিতা করেছেন তাদের ক্ষেত্রেও জায়গাটা থাকে না, তাদের একদম অনুপমভাবে এত ঘনিষ্ঠভাবে কাজটা করা হয়েছে, নিবিড়ভাবে দেখা হয়েছে, যেটা দেখে জাননি, যেটি জানি তিনি প্রায় নিশ্চিত হয়েছেন কি বলছেন, সেটাও প্রায় আমি মনে করতে পারি এই কথাটি বলতে। দুর্বাসা নিয়ে প্রিয় বসু নিয়ে সত্যি কথা বলতে একটু বলছিলাম যে আমার খুব কিছু বলার ক্ষেত্রে আমি যে কথাগুলো বলবো, আমি যে কথাগুলো আমার বলার, কিন্তু আমি এর মধ্যে বিভিন্ন পড়াশোনার বই লিখেছি কাগজে। বিশেষ করে আমার মনে পড়ে নলিনী চক্রবর্তী আমি একটা সভা দিয়েছিল আমাদের পাশে ফিলোসফিক্যাল সোসাইটি হল, সেখানে আমি বলেছিলাম। সেই সভাটার কথা মনে পড়ে, সেই লোকেরাও একটা প্রায় দুর্বাসা সম্পর্কে দুর্বাসা ছিলেন যে কাজটা করছিলেন, দুর্বাসার কথা লেখার সময়কালে তার একটা প্রেক্ষাপট আছে। অনুষ্ঠের অফিসে একদিন সন্ধ্যের দিকে নৃপেন্দ্র সান্যাল এবং নৃত্যপ্রিয় ঘোষ গিয়েছিলেন এবং কথা প্রসঙ্গে অমিল আচার্যকে বলেন যে দুর্গাপুর এখানে জন্য এবং সেই হিসাবে সবাই মানুষ তাকে বলেন সত্যপ্রিয় ঘোষের সঙ্গে তিনি আমরা যারা অনুষ্ঠিত সাথে কাজ করেছি তারা জানি অনেক অনেকটা গণতান্ত্রিকভাবে কাজ করার সুযোগ দেন এবং প্রায় সকলকেই দেখে নেন। আমাদের তরুণ কখনো অনুষ্ঠিত কাজ করেছে, কিন্তু রেভেনশালা বলেছিলেন অনেকের থেকে আপনি যাবেন গিয়ে সত্যপ্রিয় অনুষ্ঠানে অনিবার্য যে ব্যাপারটি এবং যা হয় সত্যপ্রিয় অনুষ্ঠানের কাছে গেলে অল্পক্ষণের মধ্যে একটা আত্মীয়তা তৈরি হয়। সেই আত্মীয়তার বিরুদ্ধে যেটা একটা প্রবন্ধের দাবি নিয়ে সত্যপ্রিয় কাছে অনিবার্য ছিলেন, সেটা কোনো একটা পূর্বপত্রের আকার হবে।
এবং সেই পৌরক্ষেত্র যখন তৈরি হচ্ছে তখন জ্ঞানী কীভাবে এক একজন লেখকের কথা ভেবেছেন, তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের নিয়মিত আকারে দিয়েছেন, তাদের কাবিগত হয়তো বিদ্যালয় বলেনি জমে ছিল করে কথা বলছেন, বারবার সাথে বলছেন, এরকম করতে ক্লোরোকপের পর সেটা ওই বিরোধী আমি যতদূর জানি সেই বইটা এই দুর্বাসার কথাটি গেল দুর্বাসার কথাটি গেল দুর্বাসা সংকলনের দুর্বাসা সংকলনের যখন দায়িত্ব সক্রিয় করে নিলেন তখন পরিমাণে পরিশ্রম তিনি করেছিলেন, কি কি কাজ তিনি করেছিলেন, কেমনভাবে যে দুর্বাসা সংকলন করেছিলেন সেটা ভাবলে বিস্মিত হওয়াটাও শেষ কথা নয়। একটা কথা বলতে পারি, একজন কোন সূত্রে জেনেছিলেন উত্তর কলকাতার এক অঞ্চলের বাড়িতে দুর্বাসার কয়েকটি সংখ্যা আছে। সেই সুবাদে তার বাড়িতে যান, দুর্বাসা শুনেই ভদ্রলোক দরজা বন্ধ করে দিয়েছিলেন এবং এরকম দরজা বন্ধ তার উপর করে পাওয়া হয়েছিল 7 বার। 7 বারের পরেও অষ্টমবার যখন 80 মিনিটে আবার দাঁড়ালেন, ভদ্রলোক তাকে নিয়ে গেলেন এবং তাকে বললেন, ঠিক আছে আপনি আগেও নাশকতা না মোবাইলে ঠিক আছে আমি দিচ্ছি, অন্তর্গত করে আপনাকে আমি এইটা অদম্য যে এইটা কাজ করার পরও তার সঙ্গে ব্যক্তি এবং দুর্বাসা সংস্থায় সঙ্গে ওর সৈন্যবাহিনী আমি নিশ্চয়ই আগে পড়েছিলাম, কিন্তু এখন কিছু নয়। আমি একটু আগে পড়েছি প্রভাত কুমার দাস। তাছাড়া আপনার কাস্টমার করছিলাম আলাদাভাবে এবং সেই কাজ করার সুবাদে অনেক রকম অভিজ্ঞতা রয়েছে। ব্যাংকার লাইব্রেরিতে একজন আমাকে সন্ধান দিয়েছিলেন যে দুর্বাসা আছে, বিকেলবেলায় গিয়েছিলাম, আমি সন্ধ্যে সময় পড়ে প্রথম দিন আমরা বেশি রাজ্য করলেন না, একটা দিন করলেন। এই যখন গেলাম ওরা বললেন যে আমাদের তো লোকজন নেই, লক্ষ্যে বলা আছে, কারণ যখন গ্রাহক নেই বসে আসেন না, আপনি যদি নিজে পাঠ করে দিতে পারেন তাহলে এই লক্ষ্যটিতে গুলো একেবারে বস্তার মধ্যে কিছু দুর্বলতা দড়ি দিয়ে বাঁধা, সেই অবস্থায় দুর্বলতা কিছু বাদ করলাম। সেদিন জামা কাপড় সেগুলো নিয়ে থাকার কোনো অবস্থা ছিল না। সেই লাইব্রেরি লাইব্রেরি ছিলেন, তাকে বললাম যে বইগুলি আপনারা একটু বাঁধতে রাখুন, তাহলে আমি তো অনেকদিন কমে নিয়ে আসতে বসি। উনি বলেছিলেন যে আমাদের করা যায় আপনার। তারপরে আমি সাঁতারকে ওখান থেকে গিয়েছি, আর ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক হয়েছিল। যেমন সেই সময় স্কুল চুপ নিয়ে রাজ্য সরকার, তখনকার রাজ্য সরকার তাদের খুব বৈধৃত হয়েছিলেন, কিন্তু স্কুলে একটা নির্দেশিকা পাঠিয়েছিলেন যে শিক্ষকরা বা পাড়ায় পাড়ায় এলাকায় ঘুরে স্কুল শিল্পে কেন্দ্রিত করবেন এবং স্কুলগুলিকে স্কুলের আঙিনায় নিয়ে আসতেন। সেই সময় আমি ব্যবসায় যাচ্ছিলাম, ব্যবসায় আমি বেরিয়ে একটা বড় চায়ের দোকান আছে, চায়ের দোকান নয় মিষ্টির দোকান খুব জমজমা। এই দোকানটায় আমিও ব্যবসা থেকে বেরিয়ে সেখানে দেখলাম যে আশ্চর্য সুন্দর ছেলে, 9 বছর 10 বছর বয়সের 10 হবে, প্রায় 20 বছর এখনো আমি শুনে আসতে পারলে ভেঙে দিতে পারতো, তাই আমার মনে নিয়ে গেছে। প্রথম দিন আমাদের চাটা দিয়ে গেল, দ্বিতীয় দিন
তাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম যে তার নাম কি, কোথায় থাকে, কি করে, পড়াশোনা করতেছে কি না করবে, স্কুলে কি ছিল কিনা, কি বলতো ওই ক্লাস পর্যন্ত করে দিলাম। তারপরে আমার বাবা বলেছে এখানে বাবাই গেছে, বাবাই টাকা নিয়েছে। এই গল্পটা কিন্তু একটা শেষ নয়, এটা তখন অনেকটা রোগ থেকে গিয়েছিল। আমি কলকাতা শহরে গিয়ে মানে এগিয়ে দেখলাম, সুতরাং স্কুল ছুটটা স্কুলের বাড়িতে মাস্টারমশাইরা ঘুরে ঘুরে পাড়াতে তারা স্কুল শুরু করে তালিকা করে তাদের স্কুলে নিয়ে আসতে পারবেন এমনটা নয়। তার সঙ্গে অন্য যে জিনিসগুলো জড়িত আছে সেদিক দিয়ে চোখ না দিয়ে বাইরে থেকে চোখ করাটা একটা মানে চোখ ছাড়ার মতো ব্যাপার উদ্দেশ্য থাকে। সেটা আমার ওই একটা পাবলিক লাইব্রেরি এগুলো যে আমি জানতাম না তত নয়, কিন্তু একেবারে কাছে না। তারপরে যেদিন রাস্তাতে গেলাম সেদিন নেই বাড়িতে আমি মনে আছে আমি কথা বলছিলাম বলে ওখানে মালিকি হবে কিংবা কর্মকর্তা করছে পেন্টিং করা কিন্তু পরিচিত ভাষায় সেদিকে গায়ে বলছে যাতে কেন অনুষ্ঠানের কথা আমার তো অনুষ্ঠানে বিশ্বাস করে না। এই সঙ্গে সঙ্গে বাইরে বাইরে তারপরে যেদিনটায় যাই সেদিনটায় সেদিন অন্য কোনো দোকানে অবগত কাজ এরকম ঘটনা একটা দুটো নয়, অসংখ্য হাজার লক্ষাধিক হবে। জাদুঘর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে কয়েকটি ছেলের কথা আমি জানি যে এই গল্পটা আমি বসে বলেছিলাম বলে এখানে আবার জেনে করি যে পুজোর সময় পুজোর ছুটি হবে সেই ছেলেটি কলেজের ছাত্রদের কাছে খুব প্রিয় ছিল। কেউ হয়তো পয়সা দিতে ভুলে যাচ্ছে, সে এসে বলতো কি হলো এত টাকা তো বিল হয়নি, ওই পয়সা পেতে চলাচ্ছেন, সেই পয়সাটা চলে খুব প্রিয় সেই ছেলেটি পুজোর ছুটি খাবার কিনে মন হয় তোকে বাড়ি যেতে না ও তখন বলে যে না আমার বাবাকে সে টাকা নিয়ে চলে যাচ্ছে, মালিক বাবাকে বলেছিল আমার কাছে লাগবে, কিন্তু এখন বলছে লাগবে না, কোথায় যাওয়ার তাই দিতে পারছি না। ঘটনার সঙ্গে সেই কলেজের ছাত্র তাকে কিছু সময় কাজ করে দিচ্ছিল। এই ঘটনাগুলো আমাদের সকলকে অবগতভাবে ব্যবহার করে আমাদের এই গ্রামীণ জীবনে সাহিত্যের উপাদান হিসেবে খুব আছে তাও নয়। আমি এই ঘটনাটা করেছিলাম এবং এই ঘটনাটা শুনতে শুনতে লোকের মুখে চিন্তা চিন্তা পাল্টে গিয়েছিল। সেটাকে থেকে অনুভব করতে না পারলে এই জিনিসটা কথা না। আমি আজকে ভাষার বিষয়ে আরো যে ভাষাগুলো বলা আছে ভাষা সংগ্রহ উৎসব করেছিলেন সেগুলো তো এখন প্রায় সবাই জানেন। একটা একটু বলবো কয়েকটা ভাষার কথা সংগ্রহের সাথে সম্পর্ক তাকে পেয়েছিলেন কীভাবে মত বিনিময় করেছিল, মত ভিন্ন ভিন্ন মতকে এসেছিল পরিবর্তন সম্পর্কে, সেটা আমি একটু ছোট ছোট উদ্ধৃতি করে বলতে চাই। হয়তো 2 বছরের কথা সবার করানো তো এছাড়া আমাদের করে নির্বাচনের সময় আমি অনেক আমার নিজের কথা আমি যেভাবে দেখেছি আমার যেভাবে অনুভবে আছে সেটা আজকের মানে বলার কথার সঙ্গে তেমনভাবে সম্পৃক্ত নয়। সংকলন করছিলেন তখন পূর্ব শিক্ষক যারা সমানাত্মকভাবে যুক্ত ছিলেন কখনো না কখনো তাদের প্রায় সবাইকে লিখতে দেখেছিলেন। তারপরে লেখক তালিকা একটা বড় সড় লেখক তালিকা এবং বড় নামেরও তালিকা রমাপতি চৌধুরী, রবীন্দ্রনাথ চক্রবর্তী, অমলেন্দু চক্রবর্তী, উপেন্দ্র গুহ, অশোক মিত্র, কে নেই এই তালিকা।
এবং সেই তালিকায় উল্লেখযোগ্যভাবে পরস্পর বিরোধিত্ব করেছে গভর্নমেন্ট কমেন্ট খুবই ঘনিষ্ঠ বন্ধু। এদের সকলে লেখা যেখানে আসছে উল্লেখযোগ্যভাবে প্রত্যেকটা লেখাটি প্রায় প্রত্যেকটা লেখাতেই মানে আলাদা করে বললে মনে হবে অন্য লেখাটার সঙ্গে অন্য লেখাটার মতটাকে খণ্ডন করা। আমার এই জিনিসটা খুব আকর্ষণীয় বলে মনে হয়। তো আগেও করেছি, তখনও মনে হয়েছে কোনো লেখা পড়ে ইত্যাদি। এগুলো আমি খুব ছোট ছোট লেখা আমার মনে হয় সময় দেবে তার খুবই সময় আমি বলেছি। তাহলে যারা প্রবাসের কথা সেভাবে পড়েননি বা একটু গেলে প্রবাসের কথা কখনো করছে না, তাদের হয়তো ভালো লাগতে পারে। চৈতন্য ঘোষ প্রবাসের প্রয়োগপত্রে যেটা বই হয় এবং বইটা যখন উনি আমার উপহার দিয়েছিলেন, বইটা ছাপাও ছিল প্রয়োগপত্র নামে, অর্থাৎ ওটা কেটে গ্রহণ করা হয়। ছোট করে যখন বইটা উপহার দেন তখন তাকে সেগুলো কেটে কেটে গ্রহণ করে ইত্যাদি করে দিয়েছিল। আমি প্রয়োগপত্রগুলি বলছি। পূর্বাসের প্রয়োগপত্রের সম্পাদকের নিবেদনে সত্যদেব লিখেছিলেন, বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত পূর্বাসা ভাষাপত্রের যে বর্ণময় অবদান আছে তার মূল্যায়নের প্রয়োজন বলে এই প্রয়োগপত্রে সন্নিবিষ্ট হল এমন কিছু আলোচনা যা থেকে পূর্বাসার জন্ম, ধারাবাহিক বৃদ্ধি, অবশেষে তার অবনতি ইতিবৃত্ত মেলে পূর্বাসার সাহিত্যনীতি, চারিত্র শক্তি এবং স্বপ্নে এমন সব কাহিনী যা কেবল অতীতের উচ্চারণ নয়, যা নতুন প্রজন্মের কাছে ভবিষ্যৎ আকর্ষণীয় বর্ণনাতে পায়। ওই প্রয়োগপত্রে রমাপতি চৌধুরীর একটা খুব ভালো আকর্ষণীয় লেখা আছে। সেখানে রমাপতি চৌধুরী অনেক কথা বলছে, এক জায়গায় যে এটা আমি বুঝতে পারছি না যে অচিন্তপর শ্রেণীভুক্ত কল্লোল ছিল, কল্লোলের উদ্ধৃত আমাদের কাছে আমাদের সামনে এমন কেউ নেই যে পূর্বাশা এবং প্রতিরঙ্গে মৃত্যুর বিরুদ্ধে দিতে পারেন। তখন পর্যন্ত কল্লোল থেকে অচিন্ত কুমার যেভাবে লিখেছেন এটা সত্য নয়। তবু তিনি লিখেও গেছেন, তিনি বিপদা করেছেন, সত্যি বলেছিলেন কল্লোলের মতো লেখা নয়, কিন্তু প্রবীণ লেখা আমাদের প্রথম যে বৃত্তিটা পেয়েছি সেটা আরেকটা কথা বলছি। পূর্বাসাতে একেবারে আগে সময় থেকে অনেক পর থেকে আছে এবং তার সাফল্যের ছটা গল্প আমি যত মনে করতে পারি দেখতে দিয়েছি। ছটা গল্প দিয়ে দিয়েছিল মাধব, বিধাতা, জেন্দ্র, বেল, দীর্ঘতৃষ্ণা, ইন্দ্রবিকার, নিরামিষ, মণিকণ্ঠ এবং আরেকটি গল্প আকন্দ। এই ছটি গল্প দিয়ে দিয়েছিল। পূর্বাসার যে তৃতীয় গল্প সেই পর্বে বসে লেখা পাইনি। পূর্বাসার বিভিন্ন পর্বে যারা লেখক ছিলেন একেবারে প্রথম দিকে এই প্রয়োগপত্রে অনেক লেখক লিখেছেন যে কল্লোল, কালীকলম এবং প্রবন্ধী যেটা প্রতিবাদের প্রতিবাদ করছেন ঢাকা থেকে, তাদের বিরুদ্ধে একটা বিদ্রোহের মতো করে পূর্বাসে এসেছিল। আবার একটু পিছিয়ে গেলে দেখা যাবে যে পূর্বাসের জন্মভূমি ঠিক থাকতে চায় আমি কুমিল্লায় একটা কিছু নাট্যবাদনী ছেলে মেয়ে তারপরে ছিলেন অজয় ভট্টাচার্য, তিনি গীতিকার হিসাবে এখন প্রায় সকলের পরিচিত এবং তার সত্যই হচ্ছেন সঞ্জয় ভট্টাচার্য। আর মাইক ছিলেন নারায়ণ সত্যপ্রসন্ন দত্ত। অবশ্যই তারা তখন ঠিক করি না নাটক নয়, আমরা সাহিত্য করবো
এবং অজয়ভাবে যদি করেছিলেন তাহলে কল্লোল কালিকলম প্রগতিটা বন্ধ হচ্ছে না, তো সেই খাতায় সেভাবে তো বেরিয়েছিল ফুলবাসার প্রথম। এবং আরেকটা জিনিস হচ্ছে তার ফুলবাসার পেছনে একেবারে প্রথম দিন থেকে এই দুজন বা তিনজন খুব নিবিড়ভাবে ছিলেন, সেই তিনজনই কল্লোলের লেখক। আমি বলছি অচিন্ত কুমার সেনগুপ্ত, বীরেন্দ্র মিত্র এবং বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসুর সঙ্গে একটু পরে পর্বে মাঝে মাঝে যেটা বর্ণনা হয়, কিন্তু পরে আবার সেটা ঠিক হয়ে যায়, শেষ পর্বে বুদ্ধদেব বসুর লেখা পাওয়া যায়। কল্লোল ধারাবাহিকভাবে লিখেছিলেন অচিন্ত কুমার সেনগুপ্ত 1356 পর্যন্ত। এই পূর্বাশাতে তারপরে কিন্তু পূর্বাশাতে অচিন্ত কুমার সেনগুপ্তের একটা লেখা পাওয়া যায়। কিন্তু বুদ্ধদেব বসু অনেক লেখা বুদ্ধদেব বসু অনেক আধুনিক বিভাগ আমি প্রথম যে অংশটা করছি আপনারা যারা গ্রামে সময়ের চক্রবর্তী সরকারের একটা মানুষ এবং অন্য রকমের প্রচন্ড আবেগের সবসময় চন্দ্র থাকতেন এবং বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের পতন, পূর্ব ইউরোপের কমিউনিস্টে চলে যাওয়া এবং আমাদের দেশে কমিউনিস্ট পার্টি নাম বিপর্যয় তাকে এতটাই বিশেষ করেছিল সে বলা নেই। কমলেন্দু চক্রবর্তী আমি কয়েকটি অংশ করছি, যেমন বিপাশার সূচনাকাল সম্পর্কে অনেক লোক করছেন। উত্তাল সময় অবিশ্ব সন্ত্রাস এবং স্বদেশ বিরোধিতায় অনেক স্বপ্ন দেখা, অসংখ্য স্বপ্নভঙ্গে তুমি কথা বলে দুজন স্বাস্থ্য যুবক কলকাতার অফিসে ঘুরে বেড়াচ্ছেন। একটি সাহিত্য পত্রিকা প্রকাশকে জীবনের একমাত্র তপশ্চর্যা মনে করছে। আপাতত হয়তো কিছু বা কিছুটা কৌতূহলকর মনে হতে পারে, কিন্তু পরিচয় গোষ্ঠীর সহযাত্রায় তারাও মনে করতেন রাজনৈতিক ক্রিয়াকর্মের প্রাথমিক শক্তি হিসাবে জনগণমনে আরও ব্যাপকতর সামাজিক চৈতন্যে সমুদ্র বিস্তার ঘনিষ্ঠ ব্যক্তি নির্দিষ্ট সময়ে অর্থাৎ রাজনৈতিক ক্রিয়াকর্মের প্রাথমিক শর্ত জনগণমনে আরও ব্যাপকতর সামাজিক চৈতন্যের সংযোগ কমলেন্দু চক্রবর্তীর প্রথম মনে হচ্ছে। ওই লেখার দায়িত্বে জায়গায় তিনি বলছেন সুধীন্দ্রনাথের সহযোগিতায় সুধীন্দ্রনাথ সঞ্জয় ভট্টাচার্য ফরাসি ব্যাখ্যাত মনস্তাত্ত্বে পূর্বাচার তাত্ত্বিক বিষয় হিসাবে গ্রহণ করে। গ্রন্থাকারে কার্ল মার্ক্সের জীবনী লিখেছেন যদিও তিনি ফরাসি রাশিয়ান রেভলিউশনকে মার্ক্সের সাহিত্যে একটি প্রথম শ্রেণীর গ্রন্থ বলে মনে করতেন। 40-এর দশকে পূর্বাচার সঙ্গে সংশ্লিষ্ট সুধীন্দ্রনাথের হাতে 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 একটি বই বইত জন রচিত ক্যান রিড দ্য ট্রুথ অফ ওয়ার্ল্ড। এই পুস্তকটি পড়ছি। এরপর বাকি অংশটা নয়। 3 নম্বরে আলাদা কমলেন্দু চক্রবর্তী কাজ করেছি। তিনি হচ্ছেন কমিউনিস্ট বিরোধী ছিলেন। নিজস্ব ব্যাখ্যায় মার্ক্সবাদ অভিযোগ থেকে অবৈধ জাতীয়তাবাদী রাজনীতিকে মিশে অবশেষে গান্ধী সত্যে আশ্রয় গ্রহণ করলেন। গান্ধীবাদের বাদে নিজের বিমোচন করছিলেন সম্ভব সঞ্জয় ভট্টাচার্য, ফলে তার কাছে আর কোনো বিকল্প ছিল না। এই বক্তব্য একটা সমর্থন পাওয়া যায় ঠিক সেভাবে নয়। সেটা হচ্ছে চিত্র ঘোষ। বলতেছিলেন যে সাম্যবাদী ভাবধারা এবং কংগ্রেস আন্দোলনের তিনিও সঞ্জয় ভট্টাচার্য ছিলেন কমিউনিস্ট বিরোধী। তাকে কমিউনিস্ট বিশ্লেষও করা যায়, কিন্তু গণমত নির্বিশেষে তার আমেরিকা খারিজ করা
বা মনের মধ্যে অকৃপণভাবে তার গুণগান করার যে মহৎ উদারতার পরিচয় একসময় বুদ্ধ যে দিয়েছিলেন সন্তোষ সঞ্জয় ভট্টাচার্য সেই উদারতার পরিচয় দিতে পারেননি। তার সাহিত্য বিচারের পথে একটা পরিকল্পিত ধারণা বিদ্বেষের দেওয়াল রাস্তাটাকে সংকীর্ণ করে এটা হচ্ছে চিত্ত বসে নীরেন্দ্রনাথ চক্রবর্তী অন্য একটা কথা বলছেন। প্রসঙ্গত বলি তার সম্পর্কে এরকম একটা ঘটনা ছিল যে সাম্যবাদ নিয়ে আমাদের কিন্তু তখন তার মনে হয় আসলে রাষ্ট্রযন্ত্রের সরকারিতায় তার আপত্তি ছিল আত্মনীতি এবং এই কারণেই স্থানীয়ভাবে তার বিন্দুমাত্র পাইছে। কিন্তু তাকে কি প্রমাণ হয় যেহেতু সাম্যবাদের বিরুদ্ধে সাম্যবাদী ব্যবস্থায় রাষ্ট্রযন্ত্র ক্রমে ঠুকিয়ে গিয়ে অবান্তর হয়ে যাবে এই কারণে লিখতে পারেন আমরা তাকে শুনেছি যে রাষ্ট্রটি করে তুলে স্টালিনের সোভিয়েতকে বস্তুত সাম্যবাদের উল্টো পথ ধরে চলেছে। এই সঞ্জয় ভট্টাচার্য একটি ৭০ বছরের অনুপস্থিত নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছিলেন অত্যন্ত শক্তিমান লেখক ভবিষ্যতে খুব জরুরি লেখক হয়ে উঠবে। নীরেন্দ্রনাথ বলছেন যে সঞ্জয়টা তো প্রকাশ্যে কারো কথা বলছেন না, কিন্তু যখন যে অনুপস্থিত থাকতো তার সত্ত্বেও অনেক সময় বলছেন। পবিত্র সরকার লেখায় লিখেছেন তিনি পূর্বাসের সময় রবীন্দ্রনাথ অনেকটা পরে লেখক তার লেখাতে পূর্বাশা সম্পর্কে একটা ঐতিহাসিক প্রশ্ন দপ্তরের লেখা থেকে 1943 থেকে 1955 পর্যন্ত পূর্বাশায় যে পর্যায় তার নামে জাতীয়তাবাদী পর্যায়। এই সময় পাঁচ কথায় আমাদের উত্তরগুলো খানিকটা সাফল্য করেছে। তার আগে 1932 থেকে 1935 পর্যন্ত উত্তর একটি বিরাট কনফিউজ ছিল। তিনিও দৃঢ়কালে যে পূর্বাশার নবনির্মিততার পথ এবং এইখানে তারা মাতৃ বিভাগ তেমন পাননি। এই দেশটি আছে এমন কথা যে দ্বিতীয় পর্বের পূর্বাশার সম্পাদক তার হাতের লেখায় কামরাজ নাতা এবং ইন্দিরা গান্ধীর যশস্বী বিদ্রোহ বিস্ফোরণ। আমি সেই অংশটা পুনের মন্দির লেখক তিনি বলছেন অর্ডার কমপ্লেক্সে যাই করুন না কেন কল্লকালিকম বা পৌরী সৃজনশীলতায় বিশেষ করে যে অবচলা দৃষ্টিভঙ্গি তার শরীরে সঞ্জয় থেকে আনতে চেয়েছিলেন সৃজনশীলতার সঙ্গে মননশীল শিল্পবোধ দ্বৈত সাংস্কৃতিক চেতনা ও পরিচ্ছন্ন দিচ্ছি। প্রথম পথে পূর্বাশা তেমন করে দেখিনি। আমার এই ধারণা মূলত মধ্যযুগের থেকে মধ্য 50-এর পরবর্তী সময়ে প্রকাশিত দ্বিতীয় পর্বের পূর্বাশা নির্ভরতা যে নির্দেশনার পূর্বাশার কথা লেখার জন্য সত্যি বছরকে কর্মকে উৎসাহ দিয়েছিলেন। তার লেখায় পাই পূর্বাশার বৈঠকারী জানা যেত ছাত্রের লেখার ছাত্রের এক্সিস্টেন্সিয়ালিজম দার্শনিক সাহিত্যের মধ্যে আলোড়ন তুলেছিল। পূর্বাশায় সঞ্জয়বাবু প্রবন্ধ প্রকাশিত হল শিবরাম প্রস্তুত শোনা যেত আলের আউটসাইডারের উপর এটাও চাপা হয় পূর্বাশায়। আউটসাইড রিজন তথাকথিত সমাজের প্রবৃত্তি যা জেনে সমগামী বিষয়বস্তু ইউএস মিডিয়ার অডিয়েন্স ট্রেন্ডার ম্যাগজিনস তাদের কবিতায় অসংখ্য লাইন তিনি অবিরত মুখস্থ করতে পারতেন। ইংল্যান্ড সমাজের বিরল বহু কবিতার আবৃত্তি করছেন। পরে যারা নিজের পাঠনের রেকর্ড শুনেছেন এই কবিতা তারা অনেকেই বলেছেন সঞ্জয় বাবু সবাই নামের কম
কিন্তু স্পষ্ট বিচার নেই কবিতার স্পষ্ট বিচার নেই তাকে বলে সংবেদী কোনো অভিন্ন বিবেচনায় মন্তব্য হচ্ছেন সংবেদী কোনো অভিন্ন রাজনৈতিক মতবাদে অনুষ্ঠান করতেন তবে পূর্বাশা দেবীকে 5 মিনিটের বিভিন্ন ইন্টারভিউয়ে জীবনী পুস্তিকা করে প্রকাশ করতেন আর কমিউনিস্টের প্রতি তার বিনম্রতা রাখতেন এবং অধ্যাপক রবীন্দ্রনাথ সেনগুপ্তকে দিয়ে জীবনী তাই লিখেছেন তিনি লিখেছেন রবীন্দ্রনাথের জীবনী ও মতবাদ সূত্রপাতি সত্য প্রয়াস সময় সূত্রপাতি দুটো মন্ডলে স্বাধীনতার বোধ মানুষের ভিতরে জাগিয়ে তোলার একটা বদ্ধ নিজের দিকে দেশের ঐতিহ্যকে টেনে নেওয়া উচিত রবীন্দ্রনাথ সম্পাদিত কাগজে সেই প্রয়াস আমরা বিশেষভাবে লক্ষ্য করি পূর্বাশার পাতাকে সেই প্রয়াস উল্লেখ করার করি বলছেন গান্ধী বা নেতা জানিয়েছেন এমন যদি মানব বিষয়ে অনুসন্ধিত সহ এই বক্তৃতার বিদ্যমান করতে পারেন না বা আন্তর্জাতিক বিষয়ে যতই না কেন বিরাট খায় বলে করি আমি অশোক মিত্রের কাছ থেকে এটা হচ্ছে পূর্বাচার ঢেকিয়ে দিতে কখনো বেরোচ্ছে সঞ্জয়দা বাংলার কবিতার আলোচনা নিয়ে একটি প্রবন্ধ চাইবেন দ্রুততার সঙ্গে লিখে আমি সেদিকে ঘটনায় পাঠিয়ে দিলাম দুদিন বাদে ব্রিটিশটাকে বলেছি ছেড়ে দিল সঙ্গে সঞ্জয়দার সবসময় কিন্তু সুপ্রিয় বন্ধ তিনি দুঃখিত কিন্তু আমার কাছে তিনি প্রবন্ধের জন্য অনুমতি করেছেন তালিম মঞ্চ মুদ্রায় চুরচুর আলোয় লেখা পূর্বাশার পদের তার জায়গা হবে না চরিত্রবান সঞ্জয়দা গোড়ালো নিয়ে প্রকৃত সঞ্জয়দা এই পৃথিবী একবার বাইরে পায় না খুব আমি একেবারে তাই তার নির্দিষ্ট লেখা বেরিয়েছিল ইত্যাদি আর বলার কোনো প্রকাশ নেই সবাই নেই আদর্শ পূর্বাশার তিনটে কর্মকে বিভক্ত করে লিখেছিলেন আর মানিকগঞ্জ থেকে কিভাবে তিনি পূর্বাশার ব্যাপারে জায়গা করে নিয়েছিলেন এই কথাটাও বলেছিলেন আর সম্পাদিত মঞ্চ ছিল যদি কেউ কোনোদিন পূর্বাশা সম্পর্কে মেধাকে ভাবতে চান তবে তিনি যেন একথা ভাবেন পূর্বাশার প্রকাশক ও সম্পাদক ভারতবর্ষকে এবং বাংলাদেশকে প্রাণী ভালোবেসে ছিল আর কতিপয় শরীরায় বাঙালি পুরস্কার দিয়েছিল আর তিনি ছিলেন অপ্রাণ নমস্কার অনেকের সময় নিলাম যিনি সত্যপ্রিয় ঘোষকে খুব কাছের থেকে দেখেছেন তাকে সময় বেঁধে দেওয়াটা ঠিক নয় কিন্তু একটি সভায় তো আরো কিছু উদ্দেশ্য থাকে তাই প্রণবদা তার প্রিয় সত্যপ্রিয় ঘোষ তার সত্যপ্রিয়তা সম্পর্কে অনেক কিছুই বলছিলেন আমি অপারগ হয়ে তাকে একটু ইশারা করেছিলাম কারণ আমাদের আরো দুজন বক্তা আছেন আর একটি গদ্য পাঠক আছে তার সাথে প্রকাশকের উপস্থিতিও আছে ছোট ছোট এরকম দুটি কাজ আছে তো যাই হোক এখন ডেকে নেব ঋত্বিক চৌধুরীকে আরো একটি গদ্য পাঠের জন্য সত্যপ্রিয় ঘোষের একটি সাক্ষাৎকারে নির্বাচিত অংশ পাঠ করে শোনাবেন তিনি
আমি ডেকে নিচ্ছি ঋত্বিক চৌধুরী। সেই সময় আমি স্টুডেন্ট হিসেবে ঢুকে গেছি প্রথম ঘটনায় মুখোপাধ্যায়ের সাথে প্রথমে হিস্ট্রি অনার্স আমার বাংলা স্টুডেন্ট হিসেবে ঢোকা মানে সবাই জানে কমিউনিস্ট 1943 বছর স্কুলের মধ্যে আমার মনে বার্তা হয়ে গিয়েছিল এই স্টুডেন্ট সঙ্গে যাদের সঙ্গে আমি জনযুক্তি করতাম নির্বাচন বলেই হয়তো তারা আমাকে সেক্রেটারি বলে একটা পোস্ট দিয়েছিল। রাজনীতি পাঠ আমার ছাত্র জীবন হয়েছিল, কিন্তু তারপর রাজনীতি ছেড়ে দিয়েছি। এখন আমার প্রত্যক্ষ রাজনীতি এরপরে কি করে যেন আমি বড় করে একটা রেলের চাকরি পেয়ে গেছি। আমরা তো আমরা পরিষ্কার আমাদের দায়িত্ব ছিল এত বেশি যে চাকরিটা নিতে বাধ্য হয়েছে। আমার ইচ্ছে ছিল আমি রেলের করিনি। সার্জেনিক সেল আমি তো পেয়েছি, ওকে অনেক বিদ্যুৎ ছিল। সার্জেনিক সেলকে এত পছন্দ করার কারণ তার মধ্যে একটা বিজ্ঞানের সাথে প্রত্যক্ষ কথাগুলো কোনটাই কিন্তু নির্মাণ করেছিল। সকলের পলিটিক্যাল গাইডেন্স উনি কোনো পক্ষেরই লোক না, কখনোই কোনো ধন্যবাদী থেকে কোনো পার্টি ব্যানারে হওয়ার জন্য তুমি কোনো দেখো তার কমিটমেন্ট কোথায়? কমিটমেন্ট শুধু মানুষের পার্টির প্রতি কমিটমেন্ট খারাপ। আমার তো বলতেছে আমি একমাত্র লিখতে আমি এই যে বছর ছয়ের মধ্যে যে সমস্ত গল্প লিখলাম, রাস্তায় থাকি, রাস্তায় ঘুরে বেড়াই, শরীরের পুরো আর না পুরো লিখতে হলে আমার রাস্তায় বেড়াই। যে বিষয়টা নিয়ে আমি লিখি সেটা পুঙ্খানুপুঙ্খ বলে আমি বুঝি। আমি একেবারে বানাতে পারি, এটা আমার কাছে অপারেটিভ মনে হয়। আশা করি সেই কল্পনা শক্তি আমার আছে। সেই কল্পনা শক্তি তৈরি হচ্ছে কিসে? যে দুঃখটাকে আমি তুলে ধরতে চাই, সেটাকে এমন করে দুঃখ তো বিদ্যালয় করা উচিত। মানে এরকম করে দুঃখ নয় তো এটা আসলে মেকানিক, কোনটা মেকানিক কোনটা সত্য সত্য সেটা বুঝতে চেষ্টা করা দেশ পাবলিশিং এর অপু এবং ধানসিঁড়ির শুভ দুজনেই কি আছেন? নেই না? শুভ আছেন? হ্যাঁ, আমরা এবারে দুই প্রকাশককে শুভেচ্ছা জ্ঞাপন করব বলে মনস্থির করেছিলাম, কিন্তু বেজে অপু উপস্থিত হতে পারেননি, কিন্তু আছেন ধানসিঁড়ির শুভ বন্দ্যোপাধ্যায়। এরা দুজনেই সত্যপ্রিয় ঘোষের এই শতবর্ষে দুটি উল্লেখযোগ্য গ্রন্থ প্রকাশ করেছেন। দুটি গ্রন্থই গত বছর সেপ্টেম্বর মাসে সত্যপ্রিয় ঘোষের জন্মদিনে প্রকাশিত হয়েছিল। দেশ থেকে বেরিয়েছে উপন্যাস সমগ্র এবং ধানসিঁড়ি থেকে গল্প সংগ্রহ প্রথম খণ্ড। উপন্যাসের বৈদিক সম্পাদক আমাদের পূর্ববর্তী বক্তা প্রণব বিশ্বাস, আর ছোট গল্পের বৈদিক সম্পাদক পরবর্তী বক্তা রুশতী সেন। দুজনেই আজকে এই মঞ্চে আছেন। তাদের উপস্থিতিতেই আমরা প্রকাশক শুভ বন্দ্যোপাধ্যায়ের হাতে আমাদের সামান্য শুভেচ্ছা তুলে দেব। আর এখানে উপস্থিত আছেন সত্যপ্রিয় ঘোষের পরিবারের সুধীজনেরা, তারা দর্শক আসনে আছেন। তাদের উপস্থিতি আমাদের উৎসাহিত করছে, এ কথা বলা বাহুল্য। আমি শুভকে ডেকে নেব, আর তার সঙ্গে ডেকে নেব সোমা মুখোপাধ্যায়কে এবং জিৎ মুখোপাধ্যায়কে। সোমা মুখোপাধ্যায় এবং জিৎ মুখোপাধ্যায়
এই দুজন শুভ বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবে আমাদের শুভেচ্ছা উপহার। প্রথমে শুভকে একটু সামনে আসতে বলছি, চেয়ারের সামনে। প্রথমে সমাধি অনুরোধ করব শুভর হাতে এই ফুলের তোড়া তুলে দেওয়ার জন্য। ভানশ্রী প্রকাশনের শুভ বন্দ্যোপাধ্যায় খুব ভালো কাজ করছেন, প্রচুর উল্লেখযোগ্য ভালো বই প্রকাশ করছেন। আমরা শুভকে তাই শুভেচ্ছা জ্ঞাপন করলাম। আর শুভর হাতে আমাদের বই উপহার তুলে দেবেন আমাদের অপরিশের বন্ধু জিৎ মুখোপাধ্যায়। ধন্যবাদ দুই মুখোপাধ্যায় এবং এক বন্দ্যোপাধ্যায়কে। এবারে আমরা বক্তার আসনে যাকে পেয়েছি তিনি রুশতি সেন। 10 বছর আগের যে অনুষ্ঠান আমরা করেছিলাম জীবনানন্দ সভা করে, সেখানে তিনি ছিলেন একমাত্র বক্তা। তিনি যেভাবে সত্যপ্রিয় ঘোষকে নিয়ে চর্চা করে চলেছেন, আমরা তাতে সমৃদ্ধ হচ্ছি, তো কথা বলা বাহুল্য। আজকে তিনি বলবেন একদম অন্য একটা বিষয় নিয়ে, অচেনা এক সম্পাদক সত্যপ্রিয় ঘোষ। দিদির কাছে আমি প্রথম জানতে পেরেছিলাম, বইতেও উল্লেখ ছিল অবশ্যই, কিন্তু সে তো স্মরণে ছিল না। দিদি মনে করিয়ে দিয়েছিলেন সেই অচেনা এক সম্পাদক সত্যপ্রিয় ঘোষের কথা। সেই অনালোকিত দিকে আলো ফেলবেন তিনি, তাকে ডেকে নেব, অথবা তিনি ওখানে বসেও বলতে পারেন। মঞ্চে উপবিষ্ট এবং প্রেক্ষাগৃহে উপস্থিত সকলকে নমস্কার, অহর্নিশকে বিশেষ কৃতজ্ঞতা। সত্যপ্রিয় ঘোষ শতবর্ষ সমাপ্তি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সরাসরি বিষয়টাতে চলে যাচ্ছি। সুভাষিস একটা একটু মুখবন্ধ করলেও আমি আর সেটা নিয়ে কিছু বলছি না। ওই অচেনা সম্পাদক কথাটুকু থাক। আমার একটা খুব বড় না লেখা, সেটা একটু বলি, তাকে মোটামুটি পরিষ্কার হবে। পরিষ্কার কি হবে জানি না, আমার কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে প্রকাশিত পূর্বাশা সংকলনের সম্পাদক সত্যপ্রিয় ঘোষ পাঠকের তবু কিছুটা চেনা। একটি খণ্ড তাঁর সম্পাদনায় বেরিয়েছিল। পূর্বাশার পুরনো সংখ্যা সংগ্রহের জন্য কত পরিশ্রম করেছিলেন তিনি, কি গভীর অভিনিবেশ ছিল তাঁর সম্পাদনার কাজটিতে, সে কথা তাঁর এই কাজের সহযোগীরা, তাঁর পরিচিতরা স্মরণ করেছেন। সত্যপ্রিয় ঘোষের আকস্মিক প্রয়াণের পরে বিভিন্ন স্মরণ লিখে আজকে প্রণব সে কথা বললেন অনেকটাই। কাল প্রতিমা সাহিত্য পত্র মার্চ 1410 সংখ্যা প্রকাশিত হয়েছিল সত্যপ্রিয় ঘোষ স্মরণ সপ্তাহ হিসেবে। সত্যপ্রিয় পূর্বাশা চর্চায় অন্যতম সহযোগী প্রভাত কুমার দাস তাঁর স্মরণ লেখে বলেছিলেন, যারা এই কাজ এগিয়ে নিতে তাঁর পাশে প্রথম থেকে ছিলেন, তাদের সবাইকে একত্র করে তার অনারব্ধ দ্বিতীয় তৃতীয় খণ্ডের প্রকাশ ত্বরান্বিত করতেই হবে। এই প্রকল্প সম্পূর্ণ না করা পর্যন্ত একটা অবিচ্ছিন্ন অশান্তির হাত থেকে অন্তত আমার লেখায় নেই। প্রভাত কুমার দাস আজ প্রয়াত। পূর্বাশা সংকলনের দ্বিতীয় তৃতীয় খণ্ডের কোনো চিহ্ন আজ সত্যপ্রিয় ঘোষের জন্ম শতবর্ষ সমাপ্তির প্রোগ্রামেও তৈরি হয়নি। আর 2004-এর 5-6 বছরের ব্যবধানে প্রথম খণ্ডটি হদিশ পেতে যথেষ্ট অনিশ্চিতির মুখোমুখি হয়েছিলাম প্রকাশকের নিজস্ব বিক্রয় কেন্দ্রে। আমি সত্যপ্রিয় ঘোষকে চিনতাম না,
তার জীবনকালে মূলত তার প্রবন্ধই পড়েছিলাম। তার মৃত্যুর পরে প্রকাশিত স্মরণ সংখ্যা আর প্রপত্র পড়ে আমার যৎসামান্য জানা ছিলাম। তার উপন্যাস এবং ছোট গল্প পড়তে পড়তে যখন সাধ্যমতো একটু কাজ করার কথা ভাবছি, তার পরিচিত জনে কেউ কেউ বলেছিলেন তার সাহিত্য পড়ে তাকে পুরো চেনা যায় না। তার আশ্চর্য ব্যক্তিত্ব, তার বিনান দৈনিকের হর্ষ বিষাদ, তার উদ্ভাষা চর্চার শ্রম, অভিনিবেশ, গভীরতা প্রত্যক্ষ করা তাকে জানার পক্ষে একান্ত জরুরি। আমার জানাতে অসম্পূর্ণ শুনে কোনো অসম্মত নেই আমার তরফে। এও মানি তাদের দাদাকে নিয়ে কাজ করতে চাই শুনে যে পরম আনন্দে আমাকে অকাতরে সময় দিয়েছিলেন শঙ্কর, সে সময় যোগ্যতারও কেউ পেলে নিশ্চয় সম্পূর্ণতর কাজ করতে পারতেন। সত্যপ্রিয় সঙ্গের প্রাণের পুত্র, অগ্রগোষের পুত্র সংসদ আমাকে চিনিয়েছিল সত্যপ্রিয় ঘোষের বিভিন্ন বাসস্থান, যার মধ্যে কলেজ স্ট্রিটের একই দুই শম্ভু চ্যাটার্জি স্ট্রিটের তিনতলার ঘরটি সত্যপ্রিয় ঘোষের গল্পের উপন্যাসে ফিরে ফিরে এসেছে। কলাবাগানের ওই বাড়ি দেখতে যাওয়ার দিন সম্পর্ক নিজেও ছিলেন সর্বসাধারণকে। আমাদের বারণ উপেক্ষা করে একাধিকবার তিনতলা ওঠানাও করেছিলেন, এইবার কথা অসুস্থ হয়েছিলেন। এইসব অভিজ্ঞতা নিয়ে আমার কাজ নিতান্ত সত্যপ্রিয় ঘোষের গল্প উপন্যাস প্রবন্ধ পাঠ তৈরির পাশাপাশি চেষ্টা করছিলাম দেখতে পূর্বাশা সংকলনের সম্পাদকের কোনো উপক্রমণিকা তার কোনো পূর্ববর্তী কাজে নেই কিনা। সেই অনুসন্ধানে বিশেষ কিছু পাইনি। সামান্য যেটুকু পেয়েছিলাম তাই নিয়ে তার বিচার কথা বলি। সে অনেকদিন আগের কথা। পাক্ষিক চলচ্চিত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুপণ্ডিত মহেন্দ্র কুমার ঘোষের একার পায়ে তাদের বড় সংসার চলতে চায় না। দুর্ভিক্ষের বছরে চাল সংগ্রহ করার অনুমতি হেডমাস্টার মশাইয়ের আয়ত্তের বাইরে। রেল কোম্পানি তার কর্মীদের ভালো বেতন দেয়, চাল তেল চিনি সমস্যা মেটে। মহেন্দ্র কুমারের বড় ছেলে সত্যপ্রিয় তখন সদ্য বাংলায় সাংবাদিক সহ বিএ পাস করেছেন কৃষ্ণনগর সরকারি কলেজ থেকে। ভালো ছাত্র, সেকেন্ড ক্লাস সেকেন্ড হয়েছে। সত্যপ্রিয় আর তার বাবা দুজনেরই ইচ্ছা অধ্যাপনা করবেন, কিন্তু জনপ্রিয় প্রধান শিক্ষকের অনটন মেটাতে পাকশি ডিস্ট্রিক্ট ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট সহ অনেকেই চাইছেন বিলের চাকরিতে ঢুকে পড়ুক সত্যপ্রিয়। সত্যপ্রিয় দুবার ভাবেনি। বিমল কলেজ, কৃষ্ণনগর কলেজের সংস্কৃতির সান্নিধ্য ছেড়ে বিশ্ববিদ্যালয়ে পড়বার সম্ভাবনা বাতিল করে পাকশিতে ছুটে গেছেন স্থানীয় রেল কোম্পানিতে কনিষ্ঠ কর্মীদের কাজে। কিন্তু সে জীবিকায় মাথা পড়ে না জীবন। পাকশির বাড়ির ছোট বৈঠকখানা ঘরটি তখন সত্যপ্রিয় ঘর। সে ঘরের টেবিলে জমে শনিবারের চিঠি, পরিচয়। রেলকর্মী বন্ধুদের নিয়ে ওই ঘরে সত্যপ্রিয় গড়ে তোলেন মৃত সঞ্জীবনী সংঘ। শুরু হয় অভিযাত্রিক নামের এক ত্রৈমাসিক হাতে লেখা পত্রিকা। গল্প লেখায় মন্দিরের সত্যপ্রিয় বন্ধুদেরও মাতিয়ে তুলতেন গল্প আর প্রবন্ধ লিখতে। মাঝে মধ্যে ছোটরাও সারপত্র পেয়ে যায় বড়দের সেই দরকারে। অভিযাত্রীকে বেরোন তাদেরও লেখা। এই অভিযাত্রীটি কি সত্যপ্রিয় ঘোষের সম্পাদনার প্রথম চিহ্ন? দেশভাগের পরে যখন কলকাতায় বদলি পেলেন সত্যপ্রিয়, কলেজ স্ট্রিটে কলাবাগান বস্তির মধ্যে একের দুই শম্ভু চ্যাটার্জি স্ট্রিটের তিনতলায় একখানা বড় ঘরে সাব্যস্ত হল রেল কোম্পানির চাকরি সত্যপ্রিয়র কলকাতাস্থিত প্রথম রেলওয়ে কোয়ার্টার। তখনও অভিযাত্রীদের খণ্ডগুলো ছিল এই পরিবারের সঙ্গে। আজ আর তার কোনো পুলিশ নেই। সম্ভবত বারবার বাড়ি বদলের চক্রে তার হারিয়েছে। অভিযাত্রীদের একটি কখনো দেখা হয়নি আমার। অনেক পরে ভাগ্নে আত্মবিক্রয়ের সম্পাদনায় হাতে লেখা পত্রিকা মুকুলে বেশ কয়েকটি লেখা বেরিয়েছিল সত্যপ্রিয়। সরাসরি খুব খারাপ অবস্থা, হাঁচি আর ঝিমুনি। সত্যপ্রিয় ঘোষের কোনো গল্প সংকলনে গ্রন্থিত হয়নি। আগামী সেপ্টেম্বরে ধানসিঁড়ি থেকে প্রকাশিত গল্প সংগ্রহ 2তে এতে পাওয়া যায়।
কিন্তু আত্মদ্বীপের বড় মামা সম্পাদিত হাতে লেখা অভিযানকে দেখতে না পাওয়ার দুঃখ আমাদের থেকেই যায়। সত্যপ্রিয় ঘোষের মৃত্যুর পর নলিনী কুমার চক্রবর্তী সংকলিত সত্যপ্রিয় নামের পুস্তিকাটিতে আত্মদ্বীপ প্রায় স্মৃতিদের কাছে বড় মামার পড়ায়। মুকুলের লেখক সত্যপ্রিয়, সম্পাদক আত্মদ্বীপের কাছে অভিযাত্রীকে কোনো স্মৃতিচারণ করে থাকলেও তার উল্লেখ পরিস্মৃতিত নিবন্ধে নেই। 1947 দেশভাগ আর তার সমকালে সত্যপ্রিয়র বাক্সিতাদের সঙ্গে সঙ্গে বেপাত্তা হয়ে গেছেন বিভূষণ জীবনের সঙ্গে। কলকাতায় এসে গল্পকার সত্যপ্রিয় যোগাযোগ অগ্রণী দুর্বাসা এসব পত্রপত্রিকার সঙ্গে অগ্রণীতে সম্পাদনায় সহায়তা করেন তিনি। তারপরে কলকাতায় সংস্কৃতি পরিষদের গঠন, মূল উদ্যোক্তা বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তবে এর সূচনাও যে একের দুই শম্ভু চ্যাটার্জি স্ট্রিটে সাহিত্যিক সাংস্কৃতিক বার্তা থেকে নয়, সে কথা জোর দিয়ে বলা যায় না। ক্রমশ ক্রান্তি, গণবার্তার মতো পত্রিকার সঙ্গে সত্যপ্রিয় নৈকট্য সেখানে লেখা। পূর্বাশা সম্পাদকের সম্পাদক সত্যপ্রিয় ঘোষের কি এছাড়া আর কোনো পুরনো সম্পাদক পরিচয় ছিল, নাকি উপক্রমণিকা বানাতে গিয়ে আমাদের নজর খাওয়াই সার? জঙ্গম নামের একটি পত্রিকা ছিল, ইস্টার্ন রেলওয়ে শিয়ালদহ ডিভিশনাল কালচারাল অ্যাসোসিয়েশনের মুখপাত্র। পত্রিকার প্রথম সংখ্যার যুগ্ম সম্পাদক পবিত্র পাল 2014 সালে আমাকে বলেছিলেন, পূর্ব রেলের ওয়েলফেয়ার বিভাগের সৌজন্যে ওয়েলফেয়ার ইন্সপেক্টর চিন্ময় বন্দ্যোপাধ্যায়ের স্বাগত আলোচনায় জঙ্গম হয়ে। আর এরকম একটি পত্রিকার সম্পাদক হিসেবে তাঁদের সত্যদা অর্থাৎ সত্যপ্রিয় ঘোষ, তখনকার করণী ডিএমপি শিয়ালদহ অফিস, তাঁদের সত্যদা ছাড়া কোনো দ্বিতীয় নাম ছিল তাঁদের কল্পনার বাইরে। অর্থকোষের স্মৃতিতে আছে, জঙ্গমে গোটা দশেক সংখ্যা বেরিয়েছিল। তাদের বাড়িতে কাচের আলমারিতে তারা একসঙ্গে থাকত। বারবার বাড়ি বদলের থেকেই হয়তো আর জঙ্গমের একটিও সংখ্যা পরিবারের কারো কাছে নেই। জীর্ণ বহু অংশ উইপোকার আক্রমণে অপাঠ্য রবীন্দ্র জন্ম শতবার্ষিকী সংখ্যা জঙ্গম, যিনি চৈত্র 1368 অর্থাৎ মার্চ 1962 বেরিয়েছিল। সেটি দেখে শঙ্কর বলেছিলেন, যে জিনিস আমাদের বাড়িতে এখন কারো কাছে নেই, এই পত্রিকা থেকে তোমার কাজে যা ব্যবহার করবে সবই আমাদের নতুন করে জানা হবে। এই সংখ্যাটি আমাকে দিয়েছিল কৃষ্ণনগর উইমেন্স কলেজের বাংলার অধ্যাপক সুমন ভট্টাচার্য। সুমনের বাবা দেশ পাবলিশিংয়ের দীর্ঘদিনের কর্মী প্রয়াত সুধীর ভট্টাচার্যের সম্পর্কে সংখ্যাটি ছিল। সত্যপ্রিয় ঘোষের লেখালেখি নিয়ে আমি পড়াশোনার চেষ্টা করছি জেনে সুমন আমাকে পত্রিকাটি দেয়। না, সুধীর ভট্টাচার্যের সম্পর্কেও জঙ্গমের আর কোনো সংখ্যা ছিল না। যদি পাওয়া যায় এই আশায় পূর্ব রেলের নেতাজি সুভাষ ইনস্টিটিউটের গ্রন্থাগারে পৌঁছেছিলাম। এই গ্রন্থাগারটি সত্যপ্রিয় ঘোষ চাকরির আমলে নিজে হাতে পুনর্বিন্যাস করে সাজিয়েছিলেন। তা পড়েছিলাম কাল প্রতিমা সাহিত্যপত্র সত্যপ্রিয় ঘোষ স্মরণ সংখ্যায় পবিত্র পালের লেখায়। পবিত্র পালে আমাকে বলেছিলেন, রবীন্দ্র জন্ম শতবার্ষিকী সংখ্যাটি জঙ্গমের প্রথম সংখ্যা। নেতাজি সুভাষ ইনস্টিটিউটের গ্রন্থাগারে জঙ্গমে কোনো সংখ্যা নেই। গ্রন্থাগারের কর্মীরা বলেছিলেন, অত পুরনো সব পত্রিকা পূর্ব রেল থেকেই যখন বেরোত, সিপিআর অফিসে তার কপি থাকার সম্ভাবনা আছে। সে অফিসে খোঁজ করেছিলাম, জঙ্গম নেই। 10টি না হোক অন্তত 3টি সংখ্যাকে জঙ্গমে বেরিয়েছিল, আজ আর সে বিষয়ে কোনো সংশয় নেই। 2023 গোড়ায় সত্যপ্রিয় ঘোষের গল্প সংগ্রহ প্রস্তুতি করবে তার কন্যা তপস্যা পুলিশ পাল লেখকের হাতে লেখা 565টি রচনার একটি তালিকা। সত্যপ্রিয় বানিয়েছিলেন তার জীবনভর লেখালেখির তালিকা, যে তালিকার বহু লেখার হদিশ এখনো পাওয়া যায়নি। এই তালিকায় জঙ্গমের সম্পাদকীয় উল্লেখ আছে 3বার। তালিকায় 166 নম্বরে আছে সম্পাদকীয় জঙ্গম রবীন্দ্র সংখ্যা 62। 170 নম্বরে দেখছি
সম্পাদকীয় জঙ্গম নব পর্যায় তৃতীয় সংখ্যা ৬২ আর ১৭৭ নম্বরে আছে সম্পাদকীয় জঙ্গম নব পর্যায় তৃতীয় যোগ চতুর্থ যুগ্ম সংখ্যা ৬৩। এই ১৭০ এবং ১৭৭-এর খোঁজ এখনো বেড়েনি। জীর্ণ পোকায় কাটা ঝুরঝুরে লালচে পাতার রবীন্দ্র জন্মশতবার্ষিকী সংখ্যা জঙ্গম চিঠি, তার শেষে দেওয়া আছে পত্রিকার নিয়মাবলী। জানা যাচ্ছে এটি ত্রৈমাসিক পত্রিকা। প্রতি সংখ্যার বিনিময় মূল্য ২৫ পয়সা। ১ বছরের সবকটি সংখ্যা ১ টাকায় পাওয়া যায়। লেখা মনোনয়নের ক্ষেত্রে সম্পাদনা সমিতির সিদ্ধান্ত চূড়ান্ত। রচনা প্রকাশ না করার কারণ জানানো সম্ভব নয় ইত্যাদি নিয়মের সঙ্গে আছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। ১, শিয়ালদহ বিভাগের যে কোনো রেলকর্মী ও তাঁদের পরিবারবর্গ জঙ্গমে লেখা পাঠাতে পারেন। আর ২, এটা বিশেষ গুরুত্বপূর্ণ, জঙ্গমে প্রকাশিত রচনাগুলির আলোচনা সাদরে গ্রহণ করা হয়। অর্থাৎ একটি লেখাকে কেন্দ্র করে অনেকের ভাবনা, সেই ভাবনার বৈচিত্র্য যা নাকি মূল লেখকের নতুন চিন্তা উস্কে দিতে পারে, এইভাবে যদি গড়ে ওঠে চিন্তা চেতনার বিশিষ্ট পরিমণ্ডল, যেখানে রেলের জীবিকায় সংলগ্ন মানুষ তাদের নিত্যকার পারিবারিক যাপনেও মানসিক উদ্বৃত্তের সন্ধান পাবে। কোন সরকারি প্রতিষ্ঠানের মুখপত্রে এরকম আলোচনার খবর খুব নিয়মিত বা অবিরল ঘটনা নয়। মনে হয় লেখক পাঠক বিনিময় এখানে বিস্তারের প্রতি মনোযোগে জীবিকার খেয়ে সত্ত্বেও জীবনের আনন্দযোগ্য অমলিন থাকতে পারে। প্রায় ২ দশক আগেকার মৃত সঞ্জীবনীর স্বপ্ন তবে তখন এই সম্পাদকের অবলম্বন। কেমন ছিল সত্যপ্রিয় সম্পাদিত রবীন্দ্র সংখ্যা? প্রবন্ধের শিরোনামগুলি থেকে এই সম্পাদকের রুচি আর চিন্তন বেশ খানিকটা চেনা যায়। পত্রিকার দ্বিতীয় নিবন্ধ আমরা ও এই স্মরণোৎসবে আছে সরকারি উদ্যোগে প্রকাশিত স্বল্পমূল্যে রবীন্দ্র রচনাবলী পড়ে বাঙালি ছেলে জানতে পারবে তিনি শুধু কবিতা বা নাটকই লেখেননি, তার সাহিত্য, ভাষাতত্ত্ব, ভ্রমণ ও বিজ্ঞান সম্পর্কীয় প্রবন্ধগুলি সমস্ত কম নয় এবং তার থেকেও প্রচুর ও প্রয়োজনীয় তথ্য আহরণ করা যেতে পারে। সম্পাদক কোন সুরে লয়ে পত্রিকার চলনপথটি কাটতে চাইছে সে নিয়ে আর কোনো দ্বন্দ্ব রইল না। শিক্ষাগুরু রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত, গীতাঞ্জলি রবীন্দ্রনাথ, বিশ্বকর্তৃক রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের রূপায়ণ, স্বাদেশিকতা ও রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ও স্বাদেশিকতা, রবীন্দ্রনাথ ও গীতাঞ্জলি, রবীন্দ্র নাটকের রূপায়ণ এবং রবীন্দ্র জন্ম শতবার্ষিকী তাৎপর্য, এই শেষ নামটিতে দুটি নিবন্ধ আছে। তারা কিন্তু পরস্পরের পরিপূরক হিসেবে তাদের পড়া যায়, কোনো পুনরুক্তি নেই। এই শিরোনামগুলি বুঝিয়ে দেয় রবীন্দ্রনাথের সৃজন সমুদ্রের কাছে অর্থপূর্ণ সমুদ্র যে নিছক আবেগের বিষয় নয়, নিবিষ্ট পাঠের সুবাদে সে পথে এগোতে হয়। এই সত্যিই পত্রিকাটির গ্রন্থ। ১৩টি বাংলা, ৩টি ইংরেজি এবং ১টি হিন্দি নিবন্ধ ছাড়াও আছে রবীন্দ্রনাথকে নিবেদিত ৪টি বাংলা কবিতা। প্রেমেন্দ্র মিত্র এবং দিলীপ রায় রবীন্দ্রকেন্দ্রিক কবিতার হিন্দি অনুবাদ। প্রাবন্ধিক, কবি, অনুবাদক সকলেই শিয়ালদহ বিভাগের লেখ কর্মী। যে প্রবন্ধ যুগলের শিরোনামে পারস্পরিক আপাত সাদৃশ্য আছে, যেমন গীতাঞ্জলি ও রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ ও গীতাঞ্জলি, বা স্বাদেশিকতা ও রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ ও স্বাদেশিকতা, তাদের যে কেবল লেখক ভিন্ন এমন নয়, বিষয়বস্তু ও পৃথক। একটি নিবন্ধ গীতাঞ্জলির বিশ্লেষণ তো অন্যটি দেশে বিদেশে গীতাঞ্জলির গ্রহণ বর্জন কিংবা তাঁর নোবেল প্রাপ্তি সংলগ্ন বিভিন্ন মতামত। ২০১৪ সালে টেলিফোনের ওপার থেকে আলোচ্য সংখ্যাটির যুগ্ম সম্পাদক ১৯৬২-তে দ্বিতীয় করণে পবিত্র কালে বলা শুনেছিলাম, পারমধ্যে লিখবার সামান্য আগ্রহ দেখিয়ে তার লেখাটি তৈরি করিয়ে মেঝে কষে পূর্ণাঙ্গ চেহারা দেওয়ার আগে পর্যন্তই
সত্যদার শান্তি ছিল। একটি পাণ্ডুলিপি তার হাতে পড়া নিয়ে কথা। তারপর সে লেখা যেমনই হোক, লেখকের আগ্রহ আর চিন্তা যদি কিছু পরিমাণে লেখাটিকে আবিষ্কার করেন, তো তাকে প্রকাশযোগ্য করে তোলার দায়িত্ব সত্যদার। আর চমকে উঠেছিলাম জীর্ণ পত্রিকাটির প্রথম নিবন্ধের শিরোনাম। রবীন্দ্রনাথের গান, কবিতা, নৃত্যনাট্য, নাটক, শিক্ষা ভাবনা, সাহসিকতা, বিশ্বপথযাত্রা এমন সব গুরুত্বপূর্ণ বিষয় নিবন্ধগুলির আগে একেবারে গোড়ায় আছে রেল গাড়িতে রবীন্দ্রনাথ। আর ঠিক তার পরে লেখা আমরা ও এই সদস্য। আত্মপরিচয়ের উদ্বৃত্ত রেল কোম্পানির শ্রমিক শনাক্ত করতে পারেন সেই যানবাহনে যদি মিশে থাকেন রবীন্দ্রনাথ, তবে তো শনাক্তিকরণের দুর্ঘটনা করবে। এই উদ্বৃত্তের আকাঙ্ক্ষাকে একক বিশিষ্টতার দমকে আগিয়ে না রেখে অকাতরে ছড়িয়ে দেওয়া এমন দায়িত্ব সম্পাদকীয় দায়িত্বের উপমা। এর উত্তর সর্বদা নিশ্চয়ই ইতিবাচক নয়, কিন্তু জঙ্গম রবীন্দ্র জন্মশতবার্ষিকী সংস্থাটির সম্পাদক একদিন পারিবারিক অনটনের উপশম খুঁজতে উজ্জ্বল ছাত্রের ভবিষ্যৎ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন সব ছেড়ে রেল কোম্পানির ঘনিষ্ঠ কর্মীদের জীবিকায় এসেছিলেন। তার অনুজের লেখায় পরিচিত আমরা ও কলেজের অধ্যাপক আর সহযোগীদের সাংস্কৃতিক সান্নিধ্য থেকে বাধ্যত তখন দূরে চলে এসেছে তারা। বিশ্ববিদ্যালয়ে পড়বার সম্ভাবনা শেষ হয়ে গেছে। বাবার সামান্য মাস্টার যায়, বড় সংসার চলে না বলে আমাদের কথা ভেবে মেনে নিতে হয়েছে স্থানীয় রেল কোম্পানিতে কনিষ্ঠীরাজের কাজ। কিন্তু দাদার বন্ধ ততদিনে ভেঙে গেছে সেই জগৎ যেখানে আকবর বাদশার সঙ্গে পরিপদক ইরানির কোনো ভেদ নেই। তাই রেল কর্মী বন্ধুদের নিয়েই এক সুরের সঞ্জীবন তখন তৈরি করে তুলতে পেরেছি দাদা, শরীরে বা মনে অভিমানের কিছু মাত্র চিহ্ন না রেখে। ওই জগৎ, যে জগতে পরিপদক ইরানি এবং আকবর বাদশার কোনো পার্থক্য নেই, সেই জগৎ আশেপাশে সহযাত্রীদের সঙ্গে ভাগ করে নিতেই তো মৃত সঞ্জীবনী সংঘ অভিযাত্রী সেখান থেকে জঙ্গমের দায়িত্ব। সত্যদার মানসিক উদ্বৃত্ত এই বিতরণে কমে না, বরং আরো আরো সম্পন্ন হন। সমকালীন আধুনিক জীবনের স্তরে স্তরান্তরে রবীন্দ্রনাথের সৃজন প্রসঙ্গের প্রেরণা যে কত মর্মান্তিক পরিণামে পর্যবেসিত হতে পারে তার নিদর্শন খুঁজে নেওয়া যায় সত্যপ্রিয় ঘোষের লেখালেখিতে। যখন তিনি জঙ্গমের রবীন্দ্র সংখ্যাটি সম্পাদন করছেন, তার 2-3 বছর আগে প্রকাশিত হয়েছে তাঁর বান্ধব উপন্যাস। যারা পড়েছেন তাদের মনে পড়বে বকুললাভের ভাগ্য বিলম্বিত মেয়েটির গলায় আসা যাওয়ার পথের ধারে বাড়িটি, খোলা ট্রেনের ধারে এক চিলতে আঁকার ফলে কি গভীর বিষাদ বিছিয়ে দেয়। আর রবীন্দ্র শতবর্ষের 2 দশকেরও বেশি পরে লেখা গ্রাস গল্পের ভবনাথকে মনে আছে? রবি ঠাকুরের রাজস্বী বলে শখ হয়েছিল তার, ছেলের নাম রাখবে গোবিন্দ মান্দ্র। 7 মেয়ের পরে সেই ছেলের নামে আর সেই ছেলের কি পরিণাম হল সেটাই গ্রাসের কাহিনী। এত নির্মম গল্প খুব বেশি নেই বাংলায়। রবীন্দ্রনাথের দেশের বিভিন্ন চেহারাটা সত্যপ্রিয় অজানা ছিল না। আবার 21 শতকের গোড়ায় লেখা হয়েছে অনেক দিনের শূন্যতা আর যদি না হচ্ছে সন্তানের দেখার মতো মানবিক গল্প। প্রথম গল্পটির সূচনা যে 1998 লেখা তাঁর আমার অনুভবে রবীন্দ্রনাথ নামের প্রবন্ধ থেকে, এমন যোগাযোগ ওই 565টি লেখা তালিকাতে নেই। ততদিনে দুর্বাসা সম্মেলন 1 বেরিয়ে গেছে। সম্পাদক সত্যপ্রিয় ঘোষের প্রতি মান্যতা দেখা দিয়েছে মনোযোগী পাঠকের মনে। কিন্তু 1961-62 40 অনুরূপ এক সম্পাদক কি লিখেছিলেন জঙ্গম রবীন্দ্র শতবার্ষিকী সংখ্যার সম্পাদকীয়, তার সেই সম্পাদকীয় অংশ বিশেষের কারণ পুরোটা পড়ার উপায় নেই, উপকার তার।  অংশ বিশেষের উদ্ধৃতিতে শেষ করছে। 20 শতকের 20 দশকের 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 20 দশ
এই 1962 সালে রবীন্দ্রনাথের তিরোভাগের পরে 2 দশক অতিক্রান্ত হওয়ার পরে রবীন্দ্রনাথের উত্তরাধিকারীদের এ কথা কবুল না করে উপায় নেই যে জন্মসূত্রে বর্তমান যুগ রবীন্দ্রনাথের ঐশ্বর্য ভাণ্ডারের মালিকানা পেয়েছে বটে, কিন্তু অনুপযুক্ত বংশধরদের হাতে তার জমিদার কল্যাণে চড়ার মতো রবীন্দ্র ভাণ্ডারের বেশ কিছু অংশ ইতিমধ্যেই মর্যাদা প্রশ্ন। আমার এ কথা প্রযোজ্য সমাজ দর্শন চর্চা ও উপলব্ধির ক্ষেত্রে, বিগত 2 যুগে ভারতবর্ষের প্রগতিহীনতার ক্ষেত্রে, ধর্মীয় আচার অনুষ্ঠানের পলায়নপর পশ্চাৎমুখতার ক্ষেত্রে, রবীন্দ্রনাথের শতবর্ষ পূর্তি পূর্ণ লগ্নে এই আকাঙ্ক্ষায় ব্যক্ত করা যাক, অশেষ সৌভাগ্যে যে রবীন্দ্রনাথকে আমরা একান্ত করে পেয়েছি, হৃদয়াবেগে অন্ধ পূর্ণাবর্তে আমরা যেন তাকে বিসর্জন না দিই, যেন সত্যি মনে করি যে রবীন্দ্রনাথ সত্যি মরেননি, মৃত্যুকে তিনি জয় করে সত্যি অমরত্বের নিত্যবার্তা লাভ করেছেন। এবং অতএব আমরা যেন রবীন্দ্র চর্চা আর রবীন্দ্র স্মৃতি রক্ষার জন্য সেই পন্থা অবলম্বন না করি যেভাবে প্রাচীন মিশরের মণি সংরক্ষিত হতো, অথবা আধুনিক বিজ্ঞানময় জগতে মৃতদেহকে রাসায়নিক পদ্ধতিতে অবিকলভাবে চিরকালীন করে রাখা যায়। বরং নিত্য পরিবর্তনশীল ক্রমবিবর্তিত সমাজে আমরা আমাদের অত্যন্ত প্রিয় অত্যন্ত আপনের মানুষটিকে যেন নিত্য নূতনভাবে আবিষ্কার করতে পারি, যুক্তি ও বুদ্ধির স্বচ্ছ আলোকে রবীন্দ্রনাথ সম্পর্কেও যেন আমাদের সমস্ত কুসংস্কার দূর করে দিতে পারি, যেন সত্যিই বলতে পারি রবীন্দ্রনাথের জীবনমুখী শিক্ষা আমাদের মুখ জীবনের দিকে ফিরিয়ে দিয়েছে, এবং সেই জীবন প্রবাহে রবীন্দ্রনাথের উত্তর সাধকের মধ্যে যেন নতুনতর পরিণততর রবীন্দ্রনাথের জন্মলাভ সম্ভবপর হল। এমন একটি গায়ে কাটা দেওয়া বক্তৃতার পর বেশ কিছুক্ষণ চোখ বুঝে থাকতে পারে, কিন্তু আমাদের আরেকজন বক্তা আছেন নীলরতন সরকার। তিনি আমাদের প্রজন্মের প্রতিনিধি। আমরা যারা অন্তত 50-এর নিচে, তারা কিভাবে পড়ছি সত্যপ্রিয়কে, তারা কিভাবে দেখছি তার প্রবন্ধকে গদ্যকে, সেই দায়িত্ব নিয়েছেন নীলরতন সরকার। তাকে ডেকে নেব এবং তার এই বক্তৃতার মাধ্যমে আজকে এই অনুষ্ঠান, এই অপূর্ণের স্মরণার্থ অনুষ্ঠান শেষ করব। দেখে নিচ্ছি নীলরতনকে। নমস্কার। এই বক্তৃতা দিয়েই আজকে অনুষ্ঠান শেষ হলে আমার ভালো লাগবে। এরকম একটা বক্তৃতার পর আবার একটা নতুন বক্তৃতা আমার নিজের মনে হয় তার কোনো মানেই নেই, কিন্তু অনুষ্ঠানের একটা পরিকল্পনা আছে, সেই অনুযায়ী আমি আমার উপস্থাপন করছি। প্রথমেই যে কথাটা বলার যে সত্যপ্রিয় ঘোষের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচিত হওয়ার কোনো সুযোগই ছিল না, এমনকি এই নামটার সঙ্গেও আমি পরিচিত হয়েছি তার প্রয়াণের পরে। এখানে আমি নিজের কয়েকটা কখনোই ব্যক্তিগত কথা বলতে একদমই পছন্দ করি না, কিন্তু আজকে আমি একটা ব্যক্তিগত কথা দিয়েই শুরু করতে চাইছি। আমি পড়তাম সিটি কলেজে, এবং সিটি কলেজে বাংলা পড়তাম। শুভদা আমার সিনিয়র দাদা। কলেজে পৌঁছে প্রথম যে তথ্যটা আমাকে অন্তত অভিভূত করে দিয়েছিল সেটা হলো যে আমাদের একজন শিক্ষিকা তিনি শঙ্খ ঘোষের আছেন, কিন্তু তাকে আমরা কখনো দেখিনি। তিনি যখন ছুটিতে আছেন তাকে নিয়ে কৌতূহল অসীম, এবং অন্য মাস্টার মাস্টারদের কাছ থেকে জিজ্ঞেস করে জানা গেল তার সঙ্গে শঙ্খ ঘোষের সম্পর্কটা ঠিক কিরকম।
এবং সেই দিনকেই প্রথম ওই আমাদের 3 তলার করিডোরে দাঁড়িয়ে প্রথম সত্যপ্রিয় ঘোষের নামটা জেনেছিলাম। তো আজকে আমার স্বীকার করতে এটা বাধা নেই যে ওই জানাটা আমাকে কোনোভাবেই না আমার যাবতীয় অভিযোগ ছিল সংঘর্ষী। সেই বছরই সম্ভবত বই মেলায় সংঘর্ষের একটা বই বেরোয় সামান্য অসামান্য। সেই বইয়ে একটা লেখা ছিল দাদার মতো দাদা। বলা যেতে পারে ওই লেখাটাই সত্যপ্রিয় ঘোষ, মানুষ সত্যপ্রিয় ঘোষ এবং লেখক সত্যপ্রিয় ঘোষ সম্পর্কে আমাকে খানিকটা উৎসাহিত করে তোলে। এবং তার কিছুদিনের মধ্যেই ম্যাডাম কলেজে আসেন, তার সঙ্গে পরিচিত হয়। কিন্তু তার সঙ্গে আমার সত্যপ্রিয় ঘোষকে নিয়ে কোনোদিনই কলেজের অবস্থায় কোনো কথা হয়নি। কথা হয়েছিল এমএ পড়তে পড়তে, যখন আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস পড়তে হচ্ছে। তো মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা জায়গায় ছাত্রদের একটা সেমিনারে কিছু বলবার আমন্ত্রণ পেয়েছিলাম। তো ম্যাডামের কাছে আমি পরামর্শ পেয়েছিলাম কি পড়তে পারি। তখন সসংকোচে ম্যাডাম ওই বইটি আমাকে দিয়েছিলেন, মানিক সাহিত্যের যুক্তি তর্ক গল্প। একটু আগে আমি দিদিকে বলছিলাম যে আসলে বলছিলাম কারণ দিদির বইয়ের মধ্যে এরকম একটা প্রসঙ্গ আছে, সেই প্রসঙ্গটা অবতারণা করছি না। আমি জানতে পেরেছিলাম যে এখন যারা মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস গল্প ইত্যাদি পাঠ্যসূচির মধ্যে পড়ছে তারা কি কি রেফারেন্স বই পড়ে এবং যে মাস্টারমশাইরা পড়াচ্ছেন তারা কি কি রেফার করেন। বেশ কয়েকজনকে আমি জিজ্ঞেস করেছিলাম, ছাত্রদের কথা ছেড়ে দেওয়া গেল, একজন মাস্টারমশাই ছাড়া কেউই সত্যপ্রিয় ঘোষের এই বইটির কথা বলেনি। খুব বিষয়কর ব্যাপার। যাই হোক, আমি মূলত কথা বলছি প্রবন্ধ নিয়ে। ফলে ব্যক্তিগত কথা বলতে গিয়ে যেটা বলার যে সত্যপ্রিয় ঘোষের লেখালেখির সঙ্গে আমার পরিচয়, প্রথম পরিচয় হয়েছিল কিন্তু প্রবন্ধের মানিক সাহিত্যের যুক্তি তর্ক গল্প। এবং এটা বাদ দিলে তারা একটাই মাত্র প্রবন্ধের বই আছে, সাহিত্যের অধিকার। এই দুটো বই মিলে মোট 31টা লেখা। তারপরে একটা লেখা যেটা আজকে পড়া হয়েছে সাক্ষাৎকার লেখা। ফলে 30টা প্রবন্ধ প্লাস 60 টাকা এই এখন পর্যন্ত আমার পড়ার মধ্যে রয়েছে।